আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাবো মোহাম্মদ জাফর ইকবাল স্যারের লেখা একটা উপন্যাস। উপন্যাসটার নাম বৃষ্টির ঠিকানা। আজ প্রথম পর্ব। মিসেস হেনরিকসন। জ্যামিতিক ক্লাসটাকে টুম্পার সবচেয়ে বেশি খারাপ লাগে। ক্লাসটা পড়ান মিস্টার কিনবারো, তবে ক্লাসের সবাই তাকে ডাকে মিস্টার ক্যাঙ্গারু। সত্যি সত্যি মিস্টার কিনবারুর মাঝে একটা ক্যাঙ্গারু ক্যাঙ্গারু ভাব আছে। মানুষটা কেমন জানি লাফিয়ে লাফিয়ে হাঁটেন। ক্লাসের ভেতরে কথা বলতে বলতে তাদের কান একেবারে ঝালাপালা করে দেন, কিন্তু কী নিয়ে কথা বলেন তারা কেউ কিছু বোঝে না। মিস্টার ক্যাঙ্গারুর গুরু হচ্ছেন ইউক্লিড। ক্লাসে কথায় কথায় ইউক্লিডের উদাহরণ দেন, আর প্রত্যেকবার ইউক্লিডের নাম উচ্চারণ করার সময় তার চোখ বন্ধ হয়ে যায়, গলা কাঁপতে থাকে, আর তাকে দেখে মনে হয় এক্ষুনি বুঝি হাঁটু ভাঁজ করে মাটিতে শুয়ে একটা সালাম করে দেবেন। টুম্পার যা হাসি পায় সেটা আর বলার মতো নয়। কিন্তু এত কিছুর পরেও মিস্টার ক্যাঙ্গারুর ক্লাসের মাঝে কোনো রসকস নেই। 1 ঘন্টার ক্লাসটাকে মনে হয় 1 বছর লম্বা। সারাক্ষণ টুম্পার চোখ ঘুরে ঘুরে দেয়ালের ঘড়িটার দিকে চলে যায়। সে অপেক্ষা করতে থাকে কখন মিনিটের কাঁটাটা 9-এর মাঝে পৌঁছাবে, আর পিএ সিস্টেম থেকে ক্লাস শেষ হওয়ার মধুর একটা বেলের শব্দ ভেসে আসবে। মিস্টার ক্যাঙ্গারু খুব সময় মেনে চলার চেষ্টা করেন। ক্লাসের সবাই দেখেছে মানুষটা ক্লাস শুরু হওয়ার 2-1 মিনিট আগে এসে দরজার পাশে দাঁড়িয়ে থাকেন। মিনিট আর সেকেন্ডের কাঁটাটা ঠিক যখন 12টার উপর হাজির হয়, মিস্টার ক্যাঙ্গারু দড়াম করে দরজা খুলে ভেতরে ঢুকে নাটকীয়ভাবে বলেন, গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। এমন হাস্যকর ব্যাপার যে সেটা বলার মতো নয়। আজকে অবশ্য অন্য ব্যাপার। সময় অনেকক্ষণ আগে পার হয়ে গেছে, এখনও মিস্টার ক্যাঙ্গারুর দেখা নেই। নিশ্চয়ই সাংঘাতিক কিছু একটা ঘটেছে। যে মানুষ কখনো 1 সেকেন্ড দেরি করে না, তার জন্য পাকা 10 মিনিট দেরি করা সোজা কথা নয়, প্রায় একটা অসম্ভব ব্যাপার। ক্লাসের ছেলেমেয়েরা একটু অস্থির হয়ে উঠেছে। কেভিন কাগজ দিয়ে প্লেন তৈরি করে এদিক সেদিক ছুঁড়ে মারতে শুরু করেছে। জেসিকা চেয়ারের উপর দাঁড়িয়ে কোমর দুলিয়ে গান গাওয়ার ভঙ্গি করছে। তার দুই পাশে দাঁড়িয়ে মাইকেল আর জিম অদৃশ্য একটা গিটার বাজাচ্ছে। পিটার একটা রাবারের ব্যান্ডের মাঝে কাগজের ছোট ছোট গুলটি লাগিয়ে আশেপাশের ছেলে মেয়েদের নাক নিশানা করে টার্গেট প্র্যাকটিস করার চেষ্টা করছে। এইভাবে যখন আরও 5 মিনিট পার হয়ে গেছে, তখন মোটামুটি সবাই বুঝে গেল আজ কিছু একটা গোলমাল হয়েছে। ক্লাসে মিস্টার ক্যাঙ্গারু বা অন্য কেউই আসবে না। তারা হৈ হৈ করে যখন বইপত্র তুলে ক্লাস থেকে বের হয়ে যাওয়ার জন্য দাঁড়ালো, ঠিক তখন দরজা খুলে একজন মধ্যবয়স্ক মহিলার মাথা ক্লাসের মাঝে উকি দেয়। মাথায় কাঁচা পাকা চুল, চোখে সোনালি রঙের একটা চশমা। কেউ যে পকেটের পয়সা খরচ করে এরকম পুরনো মডেলের একটা চশমা কিনতে পারে, টুম্পা নিজের চোখে না দেখলে সেটা বিশ্বাস করতো না। চশমাটা নিশ্চয়ই এই মহিলাটার খুব প্রিয় চশমা, কারণ সেটা কটকটে হলুদ রঙের একটা স্ট্র্যাপ দিয়ে বাঁধা, যেন নাকের ডগা থেকে লাফ দিয়ে সেটা বের হয়ে চলে যেতে না পারে। মহিলাটি ক্লাসের ভেতরে এক নজর দেখে খানিকটা অপ্রস্তুত ভঙ্গিতে ভেতরে ঢুকলেন। তাকে দেখে সবাই বুঝে গেল আজকে মিস্টার ক্যাঙ্গারু আসছেন না। তার বদলে এই মহিলা হবেন তাদের সাবস্টিটিউট টিচার। সাবস্টিটিউট টিচার মানেই হচ্ছে সময় নষ্ট। তাই সবাই নাকের ভেতর দিয়ে ফোঁস করে একটা লম্বা নিঃশ্বাস ফেলে নিজেদের চেয়ার টেবিলে বসতে শুরু করলো। মধ্যবয়স্কা মহিলাটি ক্লাসের ভেতরে ঢুকে টেবিলের ওপর তার হাতের কাগজগুলি রেখে সবাইকে নিজের চেয়ার টেবিলে বসে যাওয়ার সময় দিলেন। তারপর সবার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলেন। মানুষ নার্ভাস হলে সবসময় একটু হাসার চেষ্টা করে, কিন্তু এই মহিলাটিকে একটুও নার্ভাস মনে হলো না। মহিলাটি চশমার ওপর দিয়ে ক্লাসের সবার দিকে তাকিয়ে বললেন, আমি ক্রিস্টিনা হেনরিকসন। তোমরা এতক্ষণ নিশ্চয় বুঝে গেছো আমি তোমাদের সাবস্টিটিউট টিচার। ক্লাসের ছেলেমেয়েরা কেউ জোরে জোরে, কেউ আস্তে মাথা নাড়ল, কেউ গলা দিয়ে, কেউ নাক দিয়ে একরকম শব্দ বের করলো। তবে সবার চোখে মুখেই এক ধরনের হাল ছেড়ে দেওয়ার মতো ভাবভঙ্গি। মিস্টার ক্যাঙ্গারু তাদের নিয়মিত টিচার। তার ক্লাসেই সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর সোনালি রঙের চশমা পরা এই সাবস্টিটিউট টিচারের ক্লাসে কি হবে সেটা আন্দাজ করা মোটেও কঠিন নয়।
মিসেস হেনরিকসন পুরো ক্লাসের দিকে এক নজর তাকিয়ে বললেন, মজাটা কি হয়েছে শোনো। মজার কথা শুনে ক্লাসের সবাই অবশ্যই নড়ে চড়ে বসে মিসেস হেনরিকসনের দিকে তাকালো। মিসেস হেনরিকসন বললেন, আজকে তোমাদের দরকার একজন জ্যামিতির টিচার, কিন্তু আমি হচ্ছি ভূগোলের টিচার। এর মধ্যে মজার বিষয়টা কি কেউ ধরতে পারল না। একজন ইতস্তত করে জিজ্ঞেস করলো, তাহলে তোমাকে এনেছে কেন? জিওমেট্রির টিচার আনতে গিয়ে ভুল করে জিওগ্রাফির টিচার নিয়ে চলে এসেছে। কথাটা শেষ করে মিসেস হেনরিকসন হি হি করে হাসতে শুরু করলেন। কথাটা এমন কিছু হাসির নয়, কিন্তু মিসেস হেনরিকসনের এরকম বাচ্চাদের মতো হাসি দেখে সবাই তার সাথে হাসতে শুরু করে দিল। মিসেস হেনরিকসন শেষ পর্যন্ত হাসি থামালেন, চোখ মুছে বললেন, এখন বলো তো কি করি? আমি তো তোমাদের জ্যামিতি পড়াতে পারবো না। যদি চেষ্টা করি তাহলে ইউক্লিড তার কবরে ওলটপালট খেতে থাকবে। জেসিকা বলল, আমাদের একটা গান গিয়ে শোনাও। জেসিকা ফাজিল ধরনের মেয়ে, কথা বলার ঢঙ্কিও ছিল একটু গায়ে জ্বালা ধরনের মতো, কিন্তু মিসেস হেনরিকসন সেটা লক্ষ্য করলেন বলে মনে হলো না। জেসিকার কথা শেষ হওয়ার সাথে সাথেই দুই হাতে চুটকি দিতে দিতে সুরেলা কলায় গেয়ে উঠলেন, I am like a bird. I am going to fly away. I don't know where my soul is. I don't know where my home is. মিসেস হেনরিকসনের মতো মধ্যবয়স্ক একজন মহিলা এত সুন্দর করে গানটি গেয়ে উঠলেন যে সবাই কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। জেসিকা মুগ্ধ হয়ে বলল, মিসেস হেনরিকসন, তুমি কি সুন্দর করে গান গাইতে পারো। মিসেস হেনরিকসন বললেন, আমি যখন ছোট ছিলাম তখন ভেবেছিলাম বড় হয়ে গায়িকা হব, আর দেখো বড় হয়ে আমি হয়েছি ভূগোলের টিচার। মিসেস হেনরিকসন আবার ছোট বাচ্চাদের মতো হি হি করে হেসে উঠলেন, যেন গায়িকা হতে চেয়ে ভূগোলের টিচার হয়ে যাওয়া খুব মজার ব্যাপার। কেভিন জিজ্ঞেস করল, তোমার ভূগোল ভালো লাগে না? লাগবে না কেন, খুব ভালো লাগে। ভূগোল মানে তো শুধু জায়গার কথা না, সেই জায়গার মানুষেরও কথা। মিসেস হেনরিকসন ক্লাসের সবার মুখের দিকে একবার চোখ বুলিয়ে বললেন, তোমাদের ক্লাসের দিকে তাকিয়ে দেখো, পৃথিবীর কত দেশের কত মানুষ। জিমের গায়ের রং কুচকুচে কালো, তার দিকে তাকিয়ে বললেন, তোমার পূর্বপুরুষ এসেছিল আফ্রিকা থেকে। জেনির চোখ ছোট ছোট, নাক একটু চাপা, তার দিকে তাকিয়ে বললেন, তোমার পূর্বপুরুষ এসেছে এশিয়া থেকে, সম্ভবত পূর্ব এশিয়া। কেভিনের খাড়া নাক, নীল চোখ, সোনালি চুল, তার দিকে তাকিয়ে বললেন, তোমার পূর্বপুরুষ নিশ্চয়ই এসেছে স্ক্যান্ডিনেভিয়া দেশ থেকে। মরিয়মের বড় চোখ, কালো চুল, তার দিকে তাকিয়ে বললেন, তোমার পূর্বপুরুষ নিশ্চয়ই মধ্যপ্রাচ্যের, তাই না? মরিয়ম মাথা নাড়ল এবং মিসেস হেনরিকসন এমন ভাব করলেন যেন তিনি যুদ্ধ জয় করে ফেলেছেন। তিনি ক্লাসের ছাত্রছাত্রীদের মুখের দিকে তাকাতে তাকাতে টুম্পার দিকে চোখ ফিরিয়ে বললেন, আর তুমি নিশ্চয়ই এসেছো ইন্ডিয়া থেকে। টুম্পা মাথা নাড়ল, বলল, না মিসেস হেনরিকসন, আমি এসেছি বাংলাদেশ থেকে। বলতে গিয়ে টুম্পার গলা একটু কেঁপে গেল, কারণ এই দেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশকে চেনে না। যারা চেনে তারা শুধু বাংলাদেশের খারাপ খারাপ জিনিসগুলোর কথা জানে। দেশটার নামও ভালো করে বলতে পারে না, বলে বাংলাদেশ। টুম্পা একটু শঙ্কিত চোখে মিসেস হেনরিকসনের দিকে তাকিয়ে রইল। এখন কি এরকম কিছু একটা ঘটবে? কিন্তু সেরকম কিছু ঘটল না, বরং মিসেস হেনরিকসনের চোখ কেমন জানি উজ্জ্বল হয়ে উঠল। মুখে হাসি ফুটিয়ে বললেন, বাহ, কি চমৎকার, আমাদের দেশে বাংলাদেশের একজন মেয়ে আছে। টুম্পা অবাক হয়ে দেখল মিসেস হেনরিকসন বাংলাদেশ বলে নাই, একেবারে শুদ্ধ করে বলেছেন বাংলাদেশ। খানিকক্ষণ কি যেন ভাবলেন, তারপর বললেন, যতদূর মনে পড়ে 70-এর দিকে জর্জ হ্যারিসন, জন বায়াজ, রবিশঙ্কর সবাই মিলে একটা কনসার্ট করেছিল বাংলাদেশের জন্য। মিসেস হেনরিকসন টুম্পার দিকে তাকিয়ে বললেন, তাই না? কিসের কনসার্ট সেটা সম্পর্কে টুম্পা কিছুই জানে না। সে কি বলবে বুঝতে না পেরে অনিশ্চিত ভঙ্গিতে মাথা নাড়ল, যার উত্তর হ্যাঁ বা না দুটোই হতে পারে। মিসেস হেনরিকসন সেটা খেয়াল করলেন বলে মনে হলো না। চোখ বড় বড় করে বললেন, নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ার গার্ডেনে সেই কনসার্ট হচ্ছিল। আমি তখন টিনেজার।
সেই কনসার্টে গিয়ে সবার গান শুনে একেবারে সারা জীবনের জন্য পাল্টে গিয়েছি। তখন বাংলাদেশে যুদ্ধ হচ্ছে, কম বয়সী গেরিলারা যুদ্ধ করছে, 10 মিলিয়ন মানুষ উদ্বাস্তু। কি কষ্ট মানুষের। এলেন গিন্সবার্গ সেটার উপর একটা কবিতা লিখেছেন, জেসোর রোড। অসাধারণ কবিতা। টুম্পা কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে মিসেস হেনরিকসনের দিকে তাকিয়ে রইল। এলেন গিন্সবার্গটা কে? জেসোর রোড কবিতাটি কি? সে তো এইগুলো কিছুই জানে না। মিসেস হেনরিকসন একটা বড় নিঃশ্বাস ফেলে বললেন, বাংলাদেশের মানুষের সংখ্যা 140 মিলিয়ন, পৃথিবীর মোট মানুষের শতকরা 2 ভাগ, যার অর্থ পৃথিবীর যে কোনো 50 জন মানুষকে নিলে তার মাঝে একজন হবে বাংলাদেশ। এতগুলো মানুষ থেকে কতটুকু জায়গার মাঝে তোমরা জানো? টুম্পা অস্বস্তি অনুভব করে। তার জানা উচিত ছিল, কিন্তু সে জানে না। অনেক ছোট থাকতে সে তার আম্মুর সাথে আমেরিকা চলে এসেছে। বাংলাদেশ সম্পর্কে সে কিছুই জানে না। মিসেস হেনরিকসন সেটা নিয়ে মাথা ঘামালেন না। বললেন, বাংলাদেশের সাইজ আমাদের উইসকনসিনের মতো। ক্লাসের সবাই একটা বিস্ময়ের মতো শব্দ করল। মিসেস হেনরিকসন টুম্পার দিকে তাকিয়ে বললেন, তাই না? টুম্পা আবার অনিশ্চিতের মতো মাথা নাড়ল, যার উত্তর হ্যাঁ কিংবা না দুটোই হতে পারে। মিসেস হেনরিকসন আবার একটা বড় নিঃশ্বাস ফেলে বললেন, পশ্চিমা প্রেস সবসময় বাংলাদেশের খারাপ পাবলিসিটি করছে। তার কারণ তারা আসলে এই জাতিটার শক্তিটা ধরতে পারেনি। জিম জানতে চাইল, সত্যিকারের শক্তিটা কি? বাংলাদেশ হচ্ছে একটা বদ্বীপ, এমন একটা জায়গা যেখানে প্রায় প্রত্যেক বছর একটা বন্যা না হয় একটা ঘূর্ণিঝড় হয়। তারা যেরকম বন্যা আর ঘূর্ণিঝড়ের মাঝে টিকে থাকে, আমরা সেটা কল্পনাও করতে পারবো না। প্রকৃতি কিছুতেই তাদের হারাতে পারে না। এই জাতি অসম্ভব কষ্ট সহিষ্ণু। প্রকৃতি তাদের শুইয়ে দেওয়ার চেষ্টা করে, তারা আবার মাথা তুলে দাঁড়ায়। ফ্যান্টাস্টিক। আমাদের একটা মাত্র ঘূর্ণিঝড় হয়েছিল ক্যাটারিনা, তখন আমাদের অবস্থা কি হয়েছিল মনে আছে? সবাই মাথা নাড়ল, তাদের মনে আছে। মিসেস হেনরিকসনের হঠাৎ করে কিছু একটা মনে পড়ল। চোখ বড় বড় করে বলল, তোমরা সবাই নিশ্চয়ই এই বছরের নোবেল পুরস্কারের কথা শুনেছ। শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে বাংলাদেশের একজন। টুম্পা এবারে মাথা নাড়ল। সে এই তথ্যটা জানে। দেখা গেল আরও কয়েকজনও সেটা জানে। মাইকেল বলল, প্রফেসর ইউনুস। টুম্পা শুদ্ধ করে দিল, বলল, না, উচ্চারণ ইউনুস, প্রফেসর ইউনুস। মিসেস হেনরিকসন বললেন, দারিদ্র্য কিভাবে দূর করা যায় তার উপর অসাধারণ কাজ করেছেন প্রফেসর ইউনুস। তোমাদের সবারই সেটা জানা দরকার। আমাদের দেশে এত সম্পদ, তারপরেও এখানে অনেক গরিব মানুষ আছে। এটা ঠিক না। জাতি হিসেবে এটা আমাদের ব্যর্থতা, খুব বড় ব্যর্থতা। মিসেস হেনরিকসন এমনভাবে মাথা নাড়লেন যেন এই পুরো ব্যর্থতাটা তার নিজেরই। তিনি নিজেই যেন এই দোষটা করে ফেলেছেন। বাংলাদেশের এত প্রশংসা করার পর নিজের দেশের ব্যর্থতার কথা বলা হচ্ছে দেখে কেভিনের মনে হলো একটু রাগ হলো। সে গম্ভীর গলায় বলল, আমাদের অনেক সাফল্যও আছে মিসেস হেনরিকসন। মিসেস হেনরিকসন সুন্দর করে হাসলেন, বললেন, অবশ্যই আছে, 100 বার আছে। তোমরা যদি ইউরোপ যাও কিংবা এশিয়া যাও, দেখবে তারা আমাদের আমেরিকানদের শুধু সমালোচনা করছে। কিন্তু মজার ব্যাপার কি জানো? কি মিসেস হেনরিকসন? তারা চোখ বন্ধ করে আমাদের অনুকরণ করে। আমরা যেটা করি সেটাই হয়ে যায় পৃথিবীর কালচার। ভুল হোক আর শুদ্ধ হোক তাতে কিছু আসে যায় না। মিসেস হেনরিকসন আবার হিহি করে হাসতে থাকলেন, যেন এর থেকে মজার ব্যাপার আর কিছু হতে পারে না। ক্লাসের ছেলেমেয়েরাও হাসবে কিনা সেটা বুঝতে পারল না। কয়েকজন একটু চেষ্টা করে থেমে গেল, কারণ মিসেস হেনরিকসনও হঠাৎ হাসি থামিয়ে গম্ভীর হয়ে গেছেন। গম্ভীর হয়েই বললেন, আচ্ছা বলো দেখি, আমাদের সবচেয়ে বড় শক্তি কি? জিম বলল, অ্যাটম বোমা। মিসেস হেনরিকসন মাথা নাড়লেন, হুম, বোমা কখনো কোনো জাতির শক্তি হতে পারে না। জেসিকা বলল, গণতন্ত্র। সেটা একটা শক্তি, কিন্তু পৃথিবীর আরও অনেক দেশে গণতন্ত্র আছে। সত্যি কথা বলতে কি, পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র হচ্ছে ভারতবর্ষে, 1 বিলিয়ন থেকেও বেশি মানুষের গণতন্ত্র। জেনি বলল, কম্পিউটার। মিসেস হেনরিকসন মাথা নাড়লেন, বললেন, হুম, এই সায়েন্স, টেকনোলজি, কালচার এগুলোই শক্তি, কিন্তু সেটা নির্ভর করে মানুষগুলোর উপর। আমাদের শক্তি হচ্ছে এই দেশের মানুষ। কেন জানো?
জেসিকা জিজ্ঞেস করলো, কেন? কারণ এই দেশের মানুষের একটা খুব বড় বৈশিষ্ট্য আছে। পৃথিবীর সব দেশ আসলে শুধু একটা দেশ। সেই দেশে শুধু সেই দেশের মানুষই থাকে। জার্মানিতে থাকে জার্মানরা, ফ্রান্সে থাকে ফ্রেঞ্চরা, ইন্ডিয়াতে থাকে ইন্ডিয়ানরা, চায়নাতে থাকে চীনারা, শুধু আমেরিকাতে থাকে সব দেশের মানুষ। এখানে জার্মানরা থাকে, ফ্রেঞ্চরা থাকে, ইন্ডিয়ানরা থাকে, চাইনিজরা থাকে, বাংলাদেশিরা থাকে, ইরাকিরা থাকে, ইরানিরা থাকে। আমেরিকা আসলে একটা দেশ না, এটা আসলে ছোট একটা পৃথিবী। সব দেশের মানুষ এখানে পাশাপাশি থাকে। সবাই নিজের কালচারকে বাঁচিয়ে রাখে, আবার এখানকার কালচার গ্রহণ করে। এটা হচ্ছে সারা পৃথিবীর মানুষের একটা মিলন মেলা। মিসেস হেনরিকসনের চোখগুলো কেমন যেন ঢুলু ঢুলু হয়ে গেল। কথা বলার সময় মনে হলো ঠিক যেন কথা বলছেন না, যেন একটা কবিতা আবৃত্তি করছেন কিংবা নিচু গলায় গান গাইছেন। টুম্পা এর আগে এরকম মানুষ দেখেছে বলে মনে করতে পারে না। আমেরিকা দেশটা কত মহান সেটা নিয়ে সবাই অনেক বড় বড় কথা বলে, কিন্তু এরকমভাবে সে কখনো কাউকে কথা বলতে দেখেনি। টুম্পা অবাক হয়ে আবিষ্কার করল, এর আগে সে যাদের আমেরিকা নিয়ে কথা বলতে শুনেছে তারা সবাই বলেছে অহংকার নিয়ে, কিন্তু মিসেস হেনরিকসন বলছেন কৃতজ্ঞতা নিয়ে। তিনি যেন কত কৃতজ্ঞ যে পৃথিবীর সব দেশের মানুষ দয়া করে এই দেশে এসেছে। পুরো বিষয়টা যে এভাবে দেখা যায় টুম্পা আগে কখনো চিন্তা করেনি। মিসেস হেনরিকসন হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে বললেন, ও মা, দেখো কত সময় বকবক করে কাটিয়ে দিলাম। মানুষ বয়স হলে এমনিতেই বেশি কথা বলে, তার উপরে আমি টিচার। আমি একবার মুখ খুলে আর মুখ বন্ধ করতে পারি না। অন্য কথা থাকুক, এবার তাহলে পড়ালেখার কথা বলি। জেসিকা বলল, কিন্তু মিসেস হেনরিকসন, তুমি তো বলেছো তুমি জ্যামিতি জানো না, তুমি কেমন করে জ্যামিতি পড়াবে? মিসেস হেনরিকসন চোখ মোটকে বললেন, দেখতে চাও কেমন করে পড়াবো? একটা মজার গন্ধ পেয়ে সবাই বলল, দেখতে চাই। চমৎকার। মিসেস হেনরিকসন একটা চক হাতে নিয়ে বোর্ডের সামনে দাঁড়িয়ে বললেন, তাহলে বলো জ্যামিতির জনক কাকে বলা হয়? ক্লাসের সবাই বলল, ইউক্লিড। চমৎকার। মিসেস হেনরিকসন বোর্ডে চক দিয়ে লিখলেন ইউক্লিড। তারপর ঘুরে ক্লাসের দিকে তাকিয়ে বললেন, এবার বলো ইউক্লিড কোন দেশের মানুষ? ক্লাসের বেশিরভাগ ছেলেমেয়ে চিৎকার করে বলল, গ্রিস। চমৎকার। এবার তাহলে চলো আমরা দেখি গ্রিস দেশটা কোথায়। সেটা জানার জন্য দরকার একটুখানি ভূগোল। মিসেস হেনরিকসনের কথা শুনে সবাই হাসতে শুরু করে। মিসেস হেনরিকসন হাসলেন না, মুখ শক্ত করে বললেন, তার আগে দেখা যাক তোমাদের মাঝে গ্রিক কেউ আছে কিনা। পিছন থেকে জর্জিয়াস হাত তুলল। জর্জিয়াসকে সবাই জর্জিয়াস হিসেবেই জানত, সে যে আসলে গ্রিক সেটা কেউ জানত না। মিসেস হেনরিকসন চোখ বড় বড় করে বললেন, পৃথিবীর সবচেয়ে চমকপ্রদ জাতি হচ্ছে গ্রিক জাতি। তাদের ঐতিহ্য হচ্ছে মহান ঐতিহ্য। জ্ঞানে বিজ্ঞানে এই জাতি পৃথিবীকে যা দিয়েছে, পৃথিবী তার ঋণ কখনো শোধ করতে পারবে না। টুম্পা আবিষ্কার করল, একটু আগে মিসেস হেনরিকসন বাংলাদেশ সম্পর্কে যেরকম সুন্দর সুন্দর কথা বলছিলেন, এখন ঠিক সেরকম গ্রিকদের নিয়ে সুন্দর সুন্দর কথা বলছেন। এমনভাবে বলছেন যে পুরো গ্রিক দেশটায় যেন চোখের সামনে ভেসে উঠছে। টুম্পা অবাক হয়ে দেখল, জর্জিয়াস নিজেও চোখ বড় বড় করে মিসেস হেনরিকসনের দিকে তাকিয়ে তার কথা শুনছে। টুম্পা যেরকম বাংলাদেশ সম্পর্কে কিছু জানে না, জর্জিয়াসও মনে হয় গ্রিকদের সম্পর্কে কিছুই জানে না। মিসেস হেনরিকসন ঠিকই বলেছেন, সবাই মনে হয় নিজের দেশের কথা ভুলে এই দেশে এসে জমা হয়েছে। টুম্পা অন্যমনস্কভাবে মিসেস হেনরিকসনের কথা শুনতে শুনতে খাতার পৃষ্ঠায় আঁকিবুকি করতে থাকে। নিজের অজান্তেই সে কখন মিসেস হেনরিকসনের ছবি আঁকতে শুরু করেছে সে জানে না। নাকের ডগায় চশমা, কৌতূহলী চোখ, ঠোঁটের কোণায় একটা বিচিত্র হাসি, কাঁচা পাকা এলোমেলো চুল, দুই হাত উপরে তুলে কথা বলছেন। এই মেয়ে, তুমি কি করছো? মিসেস হেনরিকসনের কথা শুনে টুম্পা চমকে উঠে তার কাগজটা আড়াল করার চেষ্টা করল, কিন্তু মিসেস হেনরিকসন ছবিটা দেখে ফেললেন। এগিয়ে এসে বললেন, দেখি দেখি। টুম্পার কোনো উপায় থাকলো না, কাগজটা দেখাতে হলো। মিসেস হেনরিকসন কিছুক্ষণ তাকিয়ে থেকে অবাক হয়ে বললেন, ও মা, তুমি কি সুন্দর ছবি এঁকেছো আমার। পাশে বসে থাকা এলিজাবেথ বলল,
আমাদের ঠম্পা খুব সুন্দর ছবি আঁকে মিসেস হেনরিকসন। ঠম্পা আমাদের ক্লাস আর্টিস্ট। টুম্পা অনেক চেষ্টা করেও তার ক্লাসের ছেলে মেয়েদেরকে টুম্পা বলানো শেখাতে পারেনি। সবাই তাকে ডাকে ঠম্পা। মিসেস হেনরিকসন ছবিটা তুলে সবাইকে দেখালেন, বললেন, দেখেছ? জিম বলল, এটা বেশি ভালো হয় নাই, ঠম্পা আরও অনেক ভালো আঁকতে পারে। মিসেস হেনরিকসন বললেন, কি বলছো ভালো হয় নাই? তোমরা শুধু ওর স্কেচটা দেখছো, আসল জিনিসটা দেখছো না। সে আমার চরিত্রটাকে ধরে ফেলেছে, দেখো তাকিয়ে। টুম্পা কি বলবে বুঝতে পারল না। আসলে মিসেস হেনরিকসন ঠিকই বলেছেন, ছবিতে মানুষের চেহারা ফুটিয়ে তোলা সহজ, কিন্তু তার চরিত্র ছবিতে আনতে পারাটা কঠিন। টুম্পা সবসময় চেষ্টা করে একটা মানুষের আসল চরিত্রটা ছবির মাঝে নিয়ে আসতে। অনেকক্ষণ ধরে কাউকে লক্ষ্য করতে পারলে সে বেশ খানিকটা করতে পারে। মিসেস হেনরিকসন বললেন, তোমার নামটা হচ্ছে টুম্পা, টুম্পা রায়হান। বাহ, কি সুন্দর নাম, টুম্পা রায়হান। টুম্পা একটু অবাক হয়ে দেখল মিসেস হেনরিকসন তার নামটা ঠিক ঠিক উচ্চারণ করেছেন। অন্য কেউ হলে টুম্পা রায়হান না বলে বলতো ঠম্পা রায়হান। তবে তার নামটা আসলে সুন্দর না, তার একেবারেই পছন্দ না। কেন জানি তার মনে হয় গুরুত্ব দিয়ে নামটা রাখা হয় নাই। মিসেস হেনরিকসন একটু এগিয়ে এসে বললেন, টুম্পা, তোমার এই ছবিটা আমাকে দেবে? টুম্পা থতমত খেয়ে বলল, কেন দেব না? তুমি চাইলে 100 বার দেব, কিন্তু এই ছবিটা তো আসলে বেশি ভালো হয় নাই, আর একটু সময় পেলে আরও ভালো করে এঁকে দিতে পারতাম। এটাই যথেষ্ট ভালো হয়েছে, তাড়াহুড়ো করে তুমি যেটা এঁকেছ সেটাই আমি চাই। মিসেস হেনরিকসন ছবিটা টুম্পার ডেস্কের উপর রেখে বললেন, তুমি ছবির নিচে আজকের তারিখ দিয়ে একটা সিগনেচার করে দাও। টুম্পা অবাক হয়ে বলল, সিগনেচার? হ্যাঁ, সিগনেচার। তুমি যখন অনেক বিখ্যাত হয়ে যাবে তখন আমি এটা সবাইকে দেখাবো। টুম্পা একটু হেসে ছবির নিচে তার নামটা লিখে দিল। মিসেস হেনরিকসন তখন সেটা হাতে নিয়ে বললেন, থ্যাংক ইউ টুম্পা, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর এক ধরনের মুগ্ধ বিস্ময় নিয়ে ছবিটার দিকে তাকিয়ে রইলেন। বৃষ্টির ঠিকানা উপন্যাসের প্রথম পর্ব এখানেই শেষ। এর পরের পর্বগুলো নিয়েই খুব শীঘ্রই আসছে আমাদের ইউটিউব চ্যানেলে।